আসসালামু আলাইকুম। রাসেল ভাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বেশ কিছুদিন থেকে ট্রাই করছিলাম ঘটনাটা শেয়ার করার জন্য, কিন্তু কিছু ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারিনি। প্রথমেই আমার পরিচয়টা দিয়ে রাখি। আমার নামটা আমি প্রকাশ করতে পারছি না পার্সোনাল কিছু প্রবলেমের জন্য। তবে এটুকু বলি, আমি পেশায় একজন ডক্টর। বর্তমানে রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজে লেকচারার হিসেবে কর্মরত আছি। আমার সাথে ঘটনাটি যখন ঘটে তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার স্কলারশিপ সামনে। বলে রাখি, আমার পড়াশোনা করার টাইমটা ছিল রাত্রেবেলা। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি পড়তে বসতাম, দেন ফজরের আজান পর্যন্ত আমি পড়াশোনা কমপ্লিট করে আমি রেস্টে যেতাম। সেটা সেপ্টেম্বর মাস ছিল। আমার স্কলারশিপ পরীক্ষা ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর। আমি একটু চাপের মধ্যেই ছিলাম। যেদিনকার ঘটনা ওই দিনও সেম। আমি রাত্রে পড়াশোনা কমপ্লিট করেছি, আমি বেডে যাব, তার আগ দিয়ে আমার মনে হলো যে আমি আমার একটু চুলটা বাঁধা দরকার, দেন আমি রেস্টে যাই। যথারীতি আমি মিররের সামনে গেছি। আমি চুল আঁচড়াতে যাব, মিররের দিকে তাকায় দেখি হঠাৎ করেই জাস্ট আমার পেছন দিকে, আমার ডান সাইডে জাস্ট মাথার সাথে, আমার মাথার পাশে, আমার ঘাড়ের উপর দিয়ে আরেকটা ফেস, এবং সেই ফেসটা একটা ছেলে মানুষের। স্বাভাবিকভাবে আমি একটু সারপ্রাইজড হই যে আমার ছোট ভাই আমার বেডে ঘুমাচ্ছে, তাহলে এই ছেলে মানুষটা কে? কিন্তু আমি অত ভয়ঙ্কর কিছু তখনও চিন্তা করিনি। আমি জাস্ট পেছন ফিরে তাকায় দেখি দেয়ার ওয়াজ নোবডি। দেন আমি আবার ওই দিকে তাকাই, এগেইন আমি সেই ফেসটা দেখতে পাচ্ছি, এবং মনে হচ্ছে আমার ঘাড় থেকে আরেকটা মাথা বের হয়েছে, জাস্ট এরকম। এবং সেই ছেলেটা জাস্ট অপলক দৃষ্টিতে আমার দিকে তাকায় আসছে। আমি ভীষণ জোরে একটা শাউট করি এবং আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার যখন সেন্স পাই, আমি আব্বু আম্মুকে আমার পাশে পাই। আম্মু আমাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, বা তুমি এরকম চিৎকার করলা কেন? তুমি তো এতদিন পড়াশোনা করছো, তুমি তো কখনোই এরকম চিৎকার করো নাই। তো যেটা বুঝলাম আব্বু আম্মুর সাথে কথা বলে, যে তারা বুঝতে পারছে যে আমি অনেক ভয়ঙ্কর কোনো কিছু দেখে এরকম ভয় পাইছি, চিৎকার করে উঠছি। তারপরে তারা আমাকে কোশ্চেন করতেছে। দেন আমি আম্মুকে বললাম, আম্মু আমি যাবো, ঘুমাতে যাবো। এর মধ্যে আমি ভাবলাম যে আমার মাথাটা একটু আশ্রয় নেই, তো আমি জাস্ট আমার মিররের সামনে গেছি এবং আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। আমি একটা ছেলে মানুষকে দেখতে পাইছি এবং আমি তাকে সবকিছু তাদেরকে বললাম। তো যাই হোক, আব্বু আম্মু আমাকে আর ওরকম কিছু বললো না। জাস্ট আম্মু বললো যে তুমি অনেক রাজ্যে পড়াশোনা করছো, তোমার এটা হ্যালুসিনেট হচ্ছে। ওকে ফাইন, আমাকে শুয়াই দিয়ে আব্বু আম্মুর রুমে চলে গেল। তো সেটা সেপ্টেম্বর মাস ছিল, বেশ শীত শীত পড়ছে, রুমের ফ্যান অফ ছিল। তো আমার রুমের পাশে আমার আব্বু আম্মুর রুম। তো স্বাভাবিকভাবে তাদের রুমে কোনো কথাবার্তা হলে কম বেশি আমার এখান থেকে শোনা যায়, আমার রুম থেকে। তো আব্বু স্বাভাবিকভাবে বলতেছে যে এটা কি হলো, এটা তো হওয়ার ছিল, এটাই ভয় পাচ্ছিলাম। জাস্ট আম্মু দেখলাম যে আম্মু টোনটা একটু হাই করে এবং অনেক রাগান্বিত স্বরে সে বললেন যে হ্যাঁ, এটাই তো বলার ছিল। যাই হোক, আমি শুধু এটুকু চিন্তা করলাম যে আমার সাথে যেটা ঘটছে এটা কি আমার আব্বু আম্মু আগে থেকে জানতো? আমি আর কিছু চিন্তা না করে আমি ঘুমিয়ে যাই। পরের দিন মর্নিং এ আমি উঠে যথারীতি আমার ওয়াশরুমে গেছি বেসিনের সামনে। আমি মিররের সামনে দাঁড়াইছি। এগেইন জাস্ট আমার মনে হচ্ছে আগের দিনের ঘটনাটা, লাস্ট নাইটের ঘটনাটা আমার রিপিট হচ্ছে আমার সাথে। এগেইন আমি ফেসটা দেখতে পাই, আমি অনেক জোরে আবার চিৎকার করে উঠি। আম্মু দৌড় দিয়ে আসছে। আসার পরে আমি আম্মুকে বলতেছি যে আম্মু, ইট ইজ নট মাই হ্যালুসিনেশন, আমি এরকম দেখতেছি, এরকম প্রবলেম ফেস করতেছি, প্লিজ ডু সামথিং। এবং আমি আগের রাতে তাদের কনভারসেশনের ধরেই আমি বললাম যে তাহলে তোমরা কি জানো ব্যাপারটা কি, বা আমার সাথে কেন ব্যাপারটা ঘটতেছে, বা এটা ঘটবে তোমরা কি আগে থেকে জানো? আম্মু আমাকে অনেক কিছু বলে আমাকে জাস্ট মানানোর চেষ্টা করতেছে যে তুমি টেনশনের মধ্যে আছো, সামনে এক্সাম, অনেক প্রেশারের মধ্যে আছো, এই কারণে তোমার এরকম মনে হচ্ছে, আসলে এটা কিছুই না। পরবর্তীতে আমি যখন আব্বু আম্মুকে চেপে ধরি যে আব্বু, ওই দিন মর্নিং এ আমি আব্বুকে জিজ্ঞেস করতেছি, আব্বু কি আমার সাথে কি হচ্ছে?
আমি তো এটা নিতে পারতেছি না, এটা কি কখনো হয়? আমি কাউকে দেখতে পাচ্ছি না পেছন দিকে, বাট আমি তাকে মিররে দেখতে পাচ্ছি, যে মানে এটা কোন টাইপের কথাবার্তা। এবং দেখলাম যে আব্বু অত বিষয়টাকে অত গুরুত্ব দিল না। আব্বু যথারীতি তার জায়গায় চলে গেলেন, তার জবে চলে গেলেন, এবং হচ্ছে বাসায় সারাদিনে আমি আম্মুর সাথে ছিলাম। এবং আমি জিনিসটা বারবার বারবার জিনিসটা ফেস করতেছি যে আমি কোনো গ্লাসের সামনে দিয়ে গেলে বা আমি যদি তাকাচ্ছি, জাস্ট ওই ফেসটা মনে হচ্ছে যে আমার সাথে সাথেই ঘুরতেছে। আমি যে কোনো গ্লাসের সামনে গেলেই আমি আমার মাথার ডান সাইডে আমি জাস্ট মনে হচ্ছে আমার আরেকটা মাথা গজাইছে, সেটা একটা ছেলে মানুষের। অনেক হাস্যকর মনে হচ্ছে বিষয়টা আমার কথা শুনে, কিন্তু ওই সময় আমি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি, ইট ওয়াজ টোটালি কি বলবো, এটা খুবই উইয়ার্ড একটা বিষয় ছিল আমার জন্য, আমার সেই এজে। যাই হোক, পরবর্তীতে রাত্রিবেলা আমি আবার আব্বু আম্মুকে বললাম যে অনেক ভাবে আমি তাদেরকে চেপে ধরলাম যে তোমরা বলো, আমি সারাটা দিনই আমি এটা ফেস করতেছি, ওয়াই এটা কেন আমার সাথে হচ্ছে, তোমরা জানো সবকিছু। পরবর্তীতে আব্বু আমাকে বললো যে হ্যাঁ, আমরা জানতাম যে তুমি টিনেজে আসলে তোমার সাথে এরকম কিছু একটা ঘটবে। তো আমি ইন ডিটেলসে সবকিছু জানতে চাইলাম। তার আগে বলে রাখি, আমি যখন 5 বছর বয়স আমার, তখন আমরা শহরে চলে আসি। তার আগ পর্যন্ত আমরা গ্রামে দাদুর বাসায় থাকতাম। তো দাদুর বাসায় থাকতাম, আমরা থাকতাম, আমার বড় ফুপি তার 2 ছেলেকে নিয়ে থাকতো, আমার চাচা থাকতেন, আমরা আরো সবাই থাকতেন। যাই হোক, আমি আমার বলতে গেলে আমার বড় ফুপির কাছে আমি মানুষ। আমি তার কাছে আমার খাওয়ানো থেকে শুরু করে, গোসল থেকে ঘুম পাড়ানো থেকে শুরু করে সবই আমার বড় ফুপিই করতেন। তো হঠাৎ নাকি এরকম ভাবে একদিন আমাকে ঘুম পাড়াচ্ছিলেন, হঠাৎ ঘুম থেকে মানে আমাকে কোলে করেই উনি বাইরে বের হয়ে এসে আব্বুকে বলছেন যে দেখ, আমি একটা বিষয় নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। তো আব্বু বলতেছে যে কি টেনশন, বলো কি সমস্যা। তার আগে বলি, আমার বড় ফুপুর একটি প্রবলেম ছিল, ওনার সাথে জিন বা সামথিং এরকম মানে প্যারানর্মাল কিছু ঘটনা ওনার সাথে ঘটতো। এবং সম্ভবত ওনার সাথে আমাকে যেটা বলা হয়েছে, ওনার সাথে একটা জিন থাকতেন, এবং শুধুমাত্র ওনার জন্যই উনি মানে ওই জিন বা সামথিং এটার জন্য উনি তার হাজবেন্ডের সাথে তার মানে কনজুগাল লাইফটা ভালো ছিল না, এবং উনি সংসার করতে পারেন নাই। যাই হোক, আমাকে নাকি ওই দিন উনি ঘুম পাড়াচ্ছিলেন, হঠাৎ করে ওনার সাথে যেই জিনিসটা থাকতো সে এসে বলছে যে হ্যাঁ, তোর মেয়ে মানুষ করতেছিস, সমস্যা নেই, তোর মেয়ে বড় হবে, তারপরে তোকে ছেড়ে আমি তোর মেয়ের কাছে চলে যাব। এই বিষয়টা আমার বড় ফুপি আমার আব্বুর সাথে শেয়ার করেন, এবং আব্বু তখন হেসে উড়ায় দেয় যে ঠিক আছে, তখন দেখা যাবে। এইভাবেই চলে আসতেছে বিষয়টা। আব্বু আম্মু এটা নিয়ে যাই হোক, তাদের টেনশন তো ছিলই, এবং এই জিনিসটা যে আমার লাইফে এই সময় এসে ঘটে যাবে, জিনিসটা আব্বু আম্মু মানে জানতো যে কোনো একটা সময় ঘটবে, কিন্তু এই পরীক্ষার আগ দিয়ে বা এরকম একটা সময় ঘটবে এই জিনিসটা তারাও বোঝে নাই। যারা আব্বু আম্মু তো আমাকে এই জিনিসটা শেয়ার করেন, এবং আমি বললাম যে আমার ছোট থেকে এই জিনিসটা আমাকে বলে রাখা ভালো ছিল, তাহলে আমি হয়তো জিনিসটা নিয়ে এত বেশি সাফার করতাম না। যাই হোক, পরবর্তীতে আমি এই জিনিসটা কন্টিনিউয়াসলি আমি হচ্ছে দেখে আসছি, এবং এসবের জন্য আমি অনেক অসুস্থ থাকছি, আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমার পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম গেছে। আমি তাকে দেখতাম এবং তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কখনো কথা বলতে পারি নাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যখনই তার সাথে কথা বলতে যেতাম, জাস্ট সে একটা হাসি দিত আমাকে, কিন্তু আমি আয়নাতে যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম সে আমাকে দেখত, তার চোখের পলক পড়তো না, সে কন্টিনিউয়াসলি আমাকে দেখে যেত। আমি যদি 1 ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে থাকতাম, সে 1 ঘন্টা উইদাউট ব্লিঙ্কিং আমার দিকে তাকায় থাকতো। এবং একটা পর্যায়ে এসে মানে এরকম আমার কাছে ডাল ভাত হয়ে গেছিল, আমি কোনো কিছু মনে করতাম না, মনে হতো যেটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, এটার জন্য আমার লাইফে অনেক ঝামেলা ঘটছে, অনেক কিছু হয়েছে আমার লাইফে। অনেকগুলো রিলেশন মানে আমি রিলেশন করতে গিয়েছি, কিন্তু সেটা হয় নাই। অনেকবারই ট্রাই করেছি, কিন্তু কখনোই সেটা পসিবল হয় নাই। লাস্ট অফ অল এসে আব্বু বললো যে তাহলে তোমাকে একটা লাইফে আমি সেটেল করে দিই, মানে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ করে যাই হোক, আমার হাজবেন্ডের সাথে পরিচয় হলো। আমি তাকে সবকিছুই বললাম যে আমার সাথে এরকম ঝামেলা আছে, তো সেটাকে কি করব। আমার হাজবেন্ড অনেক বিষয় নিয়ে সাফার করছে, তাকে অনেক ভাবে আমার লাইফ থেকে সরাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট উপরে একজন আছেন, উনার রহমতে
আমার মানে ওনার রহমতে ওনার ইয়াতে আমি সে কোনো সব প্রবলেম গুলোই সে ফেস করে আসতে পারছে। যাই হোক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বিয়ে হয়ে যাওয়ার 2 দিন বা 3 দিন পর থেকে আমি তাকে আর কখনো দেখতে পাইনি। মানে আমার সাথে যে জিনিসটা ঘটছে বা যাকে আমি দেখতে পেতাম এত দিন ধরে, তাকে আমি ক্লাস 8 থেকে মোটামুটি আমার মেডিকেল 3rd ইয়ার পর্যন্ত আমি তাকে কন্টিনিউয়াসলি দেখে যেতাম এবং সে সবসময় আমার সাথে থাকতো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি কোনো বিপদে পড়তে গেলে আগে থেকে কিভাবে জানি আমি বুঝতে পারতাম যে আমি একটা বিপদে পড়তে যাচ্ছি। তো যাই হোক, এটা নিয়ে আমার আর কোনো প্রবলেম ছিল না আমার বিয়ের পরে। হঠাৎ করে আমি প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন ভৌতিক নতুন ভিডিও নেই। তখন মেডিকেলে 5th ইয়ারে পড়ি। আমাদের একটা ফ্রেন্ড সার্কেলের একটা পার্টি টাইপসের ছিল। এটা সম্ভবত ছিল আমাদের ব্যাচের বার্থডে টাইপসের। ওই দিন স্বাভাবিকভাবে কেক খেয়েছে, মানে যেটা ফ্রেন্ডের মধ্যে হয় সবকিছু করে। তো আমি সবাইকে বললাম যে তোরা আমাকে এভাবে কেক মাখাইছিস, আমি জাস্ট হোস্টেল থেকে ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি। হোস্টেলে ওই সময় আমাদের ফ্লোরে আমাদের ব্যাচের কেউই ছিল না, আমি একা একা আসছি। দেন আমি ফ্রেশ হবো, আমি জাস্ট ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি আমার রুমে গেছি এবং আমার মিররের সামনে দাঁড়ায় আবার আমি সেই স্টেপ। এবং এতগুলো বছর পরে, প্রায় 2-2.5 বছর পরে আমি তাকে আবার দেখতেছি। এবং ওই দিন জাস্ট আমি একটু আমার ভয় লেগে উঠছিল যে আমি কেন আবার এতদিন পরে দেখতেছি, তাহলে কি আমার লাইফে আবার কোনো প্রবলেম অ্যারাইজ করবে না, আমি আবার কোনো প্রবলেম ফেস করতে যাচ্ছি। যাই হোক, আমি ওই দিন দেখছি এবং ওই দেখাবে আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি, বাট আমি কখনোই তার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই। আমি এত চেষ্টা করছি, বাট আমি সিঙ্গেল মোমেন্টের জন্য সে আমার সাথে কোনো টাইপের কোনো কথা বলে নাই বা কথা বলার চেষ্টা করে নাই বা আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই। দেন আমি তারপরে ওই একদিনই, এরপরে আজ পর্যন্ত আমি কখনোই তাকে দেখি নাই। এবং যেটা এর মধ্যে অনেক হুজুর দেখাইছি, অনেক বড় বড় আলেমের কাছে আমি গেছি, বাট ওনারা আমাকে সবসময় বলেছেন যে সেটা তোমার কোনো ক্ষতি করছে না, তুমি তাহলে তাকে করো না, তাকে যদি তোমার লাইফ থেকে সরাতে যাও, তাহলে হয়তো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। যাই হোক, আমিও অত করি নাই। তবে আমাকে একজন বলছিলেন, আমার সম্পর্কে মামা হন উনি আব্বু আম্মুকে বলছিলেন যে মেয়ের বিয়ে হয়ে গেলে তখন আর তার কাছে থাকবে না। যাই হোক, আমার হাজবেন্ড অনেক সাফার করছে এসব নিয়ে, আমিও অনেক সাফার করছি আমার লাইফে। আল্লাহর রহমতে, সবার দোয়াতে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। তবে একটা কথা বলি, যারা এই সব প্যারানর্মাল বিষয়গুলোকে নিয়ে ফাজলামি হিসেবে দেখেন বা ফান হিসেবে দেখেন বা বিশ্বাস করেন না, আমি শুধু এটুকুই বলতে চাই যে আল্লাহ আপনাদের অনেক ভালো রেখেছেন। কখনোই যেন আপনাদেরকে এই বিষয়গুলো ফেস করতে না হয়, কারণ এটা যারা ফেস করে বা যাদের লাইফে ঘটে শুধুমাত্র তারাই জানে এটা আসলে কতটা ভয়ঙ্কর বা তাদের লাইফটা কতটা হ্যাজার্ডের মধ্যে পড়ে। রাসেল ভাই, আরো ঘটনা আছে আমার লাইফে, ছোটখাটো আমার ফ্যামিলির অনেক ঘটনা আছে, আমার আম্মুর আমার আব্বু অনেক ঘটনা আছে, সেগুলো পরবর্তীতে সময় পেলে আমি আবার শেয়ার করব। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তিনি এখন আমাদেরকে ঘটনা শোনাবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি নওশিন, আমি আপডেট ডেন্টাল কলেজ থেকে এসেছি। আপনার ঘটনায় জি, আমি যে ঘটনাটা বলবো এটা আমার দূর সম্পর্কের একটা ফুপুর বাসার ঘটনা। তো আমার ফুপুর বাসাটা আসলে নিজেদের ফ্ল্যাট ছিল। তো নিচতলাতে ফুপুরা থাকতেন আর উপরের ফ্ল্যাট 2টা ভাড়া দেওয়া ছিল। তো যেটা হয়, সেকেন্ড ফ্লোরে যে ফ্যামিলিটা থাকতো ওই ফ্যামিলির ডাইনিং রুমে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তো ডাইনিং রুমের টেবিলের সামনেই ঠিক একটা বেসিন ছিল। তো তারা যখন ডাইনিং এ কেউই থাকতো না তখন একটা সাউন্ড আসতো, যেমন বেসিনের সামনে দাঁড়িয়ে কেউ গোসল করছে। আচ্ছা। তো তারা যখনই আসতো ওখানে তারা দেখতো যে বেসিনের সামনেই একজন গোসল করলে যেরকম একটা রাউন্ড হয়ে একটা পানি, যে এরিয়াটা জুড়ে পানি থাকে ওরকম এরিয়া জুড়ে পানি পড়ে আছে। আর যখনই কেউ আসতো, এটা আসার সাথে সাথে মনে হতো যে ওখান থেকে একটা পিচ্চি, মানে একটা ছোট বাচ্চা হাসতে হাসতে ওই পানির উপর দিয়ে চলে যায়, এন্ড তার পায়ের ছাপটাও ওখানে পড়ে থাকে এবং সে হাসতে হাসতে অন্য একটা রুমে দৌড় দেয়। এটা প্রায়ই হতে থাকে, মানে এরকম সাউন্ড হয় এবং ওই পানির উপর দিয়ে যেটা চলে যায় হাসতে হাসতে। তো এই জিনিসটা ওদের খুবই ইরিটেটিং লাগে।
কয়েকদিন এরকম সিরিয়াসলি চলতে থাকে। তো তারা একটা হুজুরকে ডাকে বাসায়। তো হুজুর এসে বলে যে আসলে আপনাদের ফ্ল্যাটে কি আপনারাই প্রথম? তখন ওনারা বলে যে না, এটা আসলে তারা রেডিমেড ফ্ল্যাটটাই একজনের থেকে কিনেছিল। তো সেই আগের ফ্ল্যাটে যারা থাকতো তাদের বাসার একটা বাচ্চা মেয়ে ছাদ থেকে পড়ে মারা যায়। আচ্ছা, তো এটা আসলে তারই আত্মা ছিল, এই জন্য এটা ওখানে ঘোরাঘুরি এরকম করতো। হয়। জি এটা ছিল আপনার স্টোরি নাকি আরো আছে? আরো হ্যাঁ, তা বলেন প্লিজ বলেন। জি, তারপরে তারা বাসায় মিলাদ মাহফিল করে এন্ড তারপরে এই সমস্যাটা আর হয় না। পরে এখনো তাদের বাসায় একটা হয় যে ছাদে অনেক সাউন্ড হয়, যে লাইক কেউ দৌড়াদৌড়ি করছে এন্ড এই টাইপের সাউন্ড এখনো হয়, যেটা এখন আর ওকে, এই ছিল আপনার ঘটনা। এটা ছিল ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূতে ফেবের অনেক বড় একজন ফ্যান। অনেকদিন ধরে ভাবছিলাম ঘটনা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে করা হয়ে উঠছিল না। তো আমি যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা ঘটেছিল আমার দাদার সাথে। যাই হোক, আর দেরি করবো না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার দাদা তখন, আর এই ঘটনাটা কমপক্ষে 60 থেকে 70 বছর পূর্বে তো হবেই। আমার দাদা তখন নতুন নতুন বিয়ে করেছে। আর আমার দাদা সাধারণত গৃহস্থালির কাজ করতেন। আর যেখান থেকে, আর ওই সময় বলতে গেলে এখনকার মতো যাতায়াত ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। তখন রাস্তা ছিল না, এমনকি গাড়ির তো প্রশ্নই ওঠে না রাস্তায় যখন ছিল না। তো ওই সময় লঞ্চ ছিল, যেহেতু পানি ছিল অনেক, আর সেই সময় বর্ষাকালই ছিল। তো আমার দাদা আর কি, আমার দাদু ওই সময় তার বাপের বাড়ি গিয়েছিলেন, আর আমার দাদার তাকে আনতে যাওয়ার কথা ছিল। তো আনতে যাওয়ার জন্য দাদা ভাবলেন যে সব কাজকর্ম সেরে রাত্রের দিকে যাই, রাতটা থেকে তারপরের দিন নিয়ে চলে আসবো। তো আমার দাদা তাই করলেন। তার কাজ সব সারতে অনেক রাত হয়ে গেল। তো রাত হয়ে গেল, তাও তিনি তোয়াক্কা না করে তিনি ভাবলেন যাই, কি আর হবে। আর তাছাড়া আমার দাদা এমনিতেই খুব সাহসী। তো আমার দাদা যখন আগে লঞ্চে উঠলেন, আগে রাত্রেবেলা লঞ্চে উঠলেন, লঞ্চ দিয়ে যাবে তার শ্বশুর বাড়িতে। তো লঞ্চে ওঠার পরে লঞ্চটা কিছু দূর যায়, অর্ধেক রাস্তা যাওয়ার পরে লঞ্চটা আর কি নষ্ট হয়ে যায়। তো তাদেরকে আর কি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, লঞ্চ কি হলো, নষ্ট হয়ে গেল, কতক্ষণ লাগবে? তারা বললো ঠিক বলতে পারবো না, কারণ কি নষ্ট হয়েছে, আর আমাদের এই জায়গায় তো তেমন মানুষও নাই যে যারা ঠিক করতে পারে। এটা মনে হয় কালকে সকাল হয়ে যেতে পারে। তো আমার দাদা ভাবলেন যাক, এই লঞ্চের আশা করে লাভ নাই, দেখি অন্যভাবে যেতে পারি কিনা। তো আমার দাদা লঞ্চ থেকে নেমে গেলেন। তো দেখলেন, আর আমার দাদা যেই দিকে যাবে ওই রাস্তাটা এমনিতেও খুব ভালো ছিল না। তো আমার দাদা লঞ্চ থেকে নেমে একটা নৌকাকে বলল যে আমাকে আর কি যে জায়গায় যাবে ওই জায়গার নাম বললো, আমাকে ওইখানে দিয়ে আসো। পরে সে বলল যে না, আমি মা পৌঁছে দেওয়াতে আমাকে যত টাকাই দেন না কেন আমি যাবো না ওই জায়গায়, কারণ ওই জায়গাটা খুব খারাপ। পরে আমার দাদা তাকে নাকি, ওই সময় টাকারও খুব দাম ছিল, প্রথমে 25 পয়সা দিতে চাইলো। পরে বললো আচ্ছা যাও, তোমাকে আমি 50 পয়সা দেবো। তাও সে যেতে রাজি ছিল না। পরে আমার দাদা বললো যাও, তোমাকে আমি 1 টাকা দেবো, আর তুমি আমাকে ওই পারে নামায় দিয়েই সাথে সাথে তুমি চলে আইসো, কোনো অসুবিধা নেই। পরে তারপর সে রাজি হলো যে 1 টাকা পাবো আর তাকে নামায় দিয়ে চলে আসবো। তো তাই করলো, আমার দাদাকে ওই পারে নামিয়ে দিই, সে সাথে সাথে চলে আসলো। তো আমার দাদা নৌকা থেকে নেমে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য হাঁটছিলেন। তো কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন তার সামনে বিরাট বড় একটা কুকুর। কুকুরটা তো আপনার 5 থেকে 7-8 ফুট লম্বা হবেই, আর উচ্চতাও ছিল সেটা বিশাল বড়। আর তারপরে কুকুরটা তার জিহ্বা বের করে, দাদার দিকে তাকিয়ে জিহ্বাটা বের করে শাসাচ্ছিল, আর তার জিহ্বা দিয়ে আর কি লালা ঝরছিল। তো আমার দাদা দেখে প্রথমে অতটা ভয় পেলেন না। তো তিনি লাইট মারলেন, লাইট মারার সাথে সাথে দেখলো কুকুরটা নেই। তিনি লাইটটা বন্ধ করলেন, দেখলেন আবার কুকুর। তো এরকম ভাবে করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে লাইটটাও আর জ্বলছে না। দাদা যতই চেষ্টা করছে লাইটটা জ্বালানোর জন্য, কিন্তু লাইটটা আর জ্বলছে না। তো দাদা কি করবে না ভেবে দাদাও খুব ভয় পেয়ে গেল এক পর্যায়ে, যে কি ব্যাপার, এত বড় কুকুর। পরে আমার দাদা আর কি অনেক দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। অনেক দোয়া দুরুদ পড়ার পরে তিনি বললেন যে তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমাকে যেতে দে। পরে আমার দাদা তাও যায় না। পরে দাদা অনেক দোয়া দুরুদ পড়ার পরে অনেক জোরে একটা দৌড় দিলেন, আর কোনো দিকে না তাকিয়ে তিনি দৌড়ে গিয়ে একেবারে তার বাড়ির যেই বাড়ির আঙিনায় গিয়ে ঠাস করে পড়লেন। তো শব্দ পেয়ে সবাই যখন এলো, এসে দেখে যে আমার দাদা সেখানে পড়ে আছে সেন্সলেস অবস্থায়। আর তখন তারা বললো কি ব্যাপার, জামাই আসছে, আর জামাইয়ের এই অবস্থা কেন? তো তারা তাড়াতাড়ি দাদাকে তুলে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে তার জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এরকম হলো কেন, তুমি কেন এভাবে, তুমি কিসের জন্য এভাবে আসলা, তুমি ভয় পেয়েছো নাকি?
এসব জিজ্ঞেস করার পরে আমার দাদা বললো যে হ্যাঁ আর কি, দাদা তাদের ঘটনা সব খুলে বললো। খুলে বলার পরে দাদা আর কি খুবই অসুস্থ ছিল। দাদা তার শ্বশুর বাড়িতেই কয়েকদিন থাকলো, যেহেতু তিনি অসুস্থ ছিলেন। ওখানেই তাকে বিভিন্ন হুজুর দেখানো হলো। তারপর দেখানোর পরে এক পর্যায়ে দেখা গেল যে একদিন আমার দাদা তাদের যে বারান্দা ছিল, বারান্দার এ পাশ থেকে ওই পাশে আর কি গৌড় দিতেন। তিনি গৌড়ে একবার এই পাশে যেতেন, একবার ওই পাশে যেতেন। আর এই সময় নাকি আমি শুনেছি, আমার দাদা বলেছে, সবাই বলেছে যে তার নাকি হাড্ডি গুলা যে আছে কাঁধের, এগুলো ঠাস টাস টাস করে নাকি খালি ফুটতো। তো একদিন আর কি হুজুর এভাবে দেখাতে, তা তো আর হুজুর দেখানো তো চলছিলই, হুজুরের চিকিৎসাও চলছিল। তো একদিন আমার দাদার শালা যিনি, তিনি আর কি দাদাকে বললেন যে কি দুলা ভাই, আমাদের ঘরটা উঁচা করতে পারবেন নাকি, আপনার কত শক্তি দেখি। পরে বললো হ্যাঁ পারবো। পরে তিনি ঘরের একটা খাম তুলে নাকি আমি শুনেছি আর কি যে অর্ধেক ঘরটাই আর কি উঁচা করে ফেলছিলেন। তো বলেন যে হ্যাঁ বুঝছি আপনি পারবেন, যে না মানে আর উঁচা করতে হবে না। তো এট লাস্ট আমার দাদার যে জিনটা তারা পজেস হয়েছিল, ওটা থেকে সারাতে তারা সফল হয়। আর আমার দাদা ধীরে ধীরে সুস্থ হয়ে যায় সবার দোয়ায়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই এই বলে গুড বাই। আমাদের পরবর্তী ঘটনায় আমাদের দ্বিতীয় অতিথির কাছে আপনার নামটা বলে আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন। ভাই আমি নসিব, এটা আমার সেকেন্ড স্টোরি। জি এই ঘটনাটা আমি আমার ফ্রেন্ডের মুখে শুনি। জি। আমার ফ্রেন্ডের বাসা কুষ্টিয়াতে। আচ্ছা। এটা তাদের বাসারই ঘটনা। জি। তাদের বাসার 3rd ফ্লোরে একটা ফ্যামিলি থাকতো। সেই ফ্যামিলিতে একজন আঙ্কেল থাকতেন, তার ওয়াইফ আর 2টা মেয়েকে নিয়ে। তো এই ফ্যামিলিটার সাথে আমার ফ্রেন্ডের ফ্যামিলি খুব ক্লোজ ছিল। জি জি। তো একদিন এই ফ্যামিলিটা পিকনিকে যায়, আর কুষ্টিয়া থেকে নড়াইল পিকনিক স্পটে তারা পিকনিকে যায়। তো ওখান থেকে যখন তারা ব্যাক করে, তখন যশোরের সাইডে আসার পথে এখানে একটা কালভার্ট পড়ে। তো এই কালভার্টের ওখানে তাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায়। তো এই জন্য তাদেরকে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ ওখানে ওয়েট করতে হয়, যতক্ষণ না গাড়িটা ঠিক করা হয়। তো গাড়িটা ঠিক হয়ে যাওয়ার পরে তারা ওখান থেকে চলে আসে। তো বাসায় আসার পরে রাত্রিবেলা আন্টি আঙ্কেলকে বলে যে আমার খারাপ লাগছে, ভালো লাগছে না, কেমন যেন একটা নেগেটিভ ফিল হচ্ছে। তো আঙ্কেল বলে যে না, আমরা সারাদিন ওখানে ঘোরাঘুরি করেছি, তুমি হয়তো টায়ার্ড, ঘুমায় যাও, দেখো ঠিক হয়ে যাবে। আচ্ছা। তো আন্টি ঘুমিয়ে যায়। তো রাত্রে 3টা 3:30টার দিকে সাডেনলি আঙ্কেলের ঘুম ভেঙে যায়। তো আঙ্কেল দেখে যে আন্টি আঙ্কেলের পাশে নেই। আচ্ছা। তো আঙ্কেল আন্টিকে খুঁজতে যায়। এখন খুঁজতে গিয়ে দেখে যে আন্টি বারান্দায় দাঁড়িয়ে আছে। তো আঙ্কেল দূর থেকে তাকে ডাকার চেষ্টা করে, বাট আন্টি কোনো রিয়াক্ট করে না, মানে এমন ভাব করে যে তিনি শুনতে পাচ্ছেন না। তো আঙ্কেল আন্টির কাছে চলে যায় বারান্দায় গিয়ে। উনি যেটা খেয়াল করে যে আন্টি বারান্দার গ্রিল ধরে কি যেন একটা বিড়বিড় করছে, মানে কারোর সাথে হয় কথা বলছে, মানে কিরকম একটা সাউন্ড ফিস করে, এন্ড একটা সাউন্ড করতেছে, লাইক গোঙানোর যে একটা সাউন্ড, হামিং সাউন্ড, যেটা এই সাউন্ডটা করতেছে। তো আঙ্কেল তাকে ডাক দিয়ে বলে কি ব্যাপার, তুমি এত রাতে বারান্দায় কি করো? তো আন্টি তখন সাউন্ডটা সাডেনলি স্টপ হয়ে যায়, এন্ড আন্টি আবার কোনো অ্যান্সার না দিয়ে চুপচাপ রুমে যেয়ে আগের জায়গায় শুয়ে পড়ে। দেন নেক্সট দিন সকালে যেটা হয়, আন্টি অনেক ফেয়ার ছিল, অনেক বেশি ফর্সা ছিল। তো আঙ্কেল যেটা খেয়াল করলেন যে আন্টির ফেসের মধ্যে কেমন যেন একটা রুক্ষ একটা ভাব আসছে, যেমন ফেসটা একদম রেডিশ হয়ে গেছে, মনে হচ্ছে স্কিনের নিচে ব্লাড জমে গেছে, এরকম একটা খুব একটা আলাদা একটা ফেসের ইয়ে পায়। তো আর চোখগুলো কেমন গর্তে চলে গেছে, মনে হচ্ছে সারা রাত সে ঘুমায় নাই কিংবা রেস্টলেস ফিল হচ্ছে। তো আঙ্কেল জিজ্ঞাসা যে কি ব্যাপার, তুমি কি অসুস্থ? তো আন্টি বলে যে না, আমি ঠিক আছি। তো আঙ্কেল এজ ইউজুয়াল অফিসে চলে যায়, সেদিন আর কিছু জিজ্ঞাসা না। আর আমি আগেই বলেছি যে আমার ফ্রেন্ডের ফ্যামিলির সাথে এই ফ্যামিলিটা খুব ক্লোজ, সেহেতু আন্টি প্রায় আমার ফ্রেন্ডের বাসায় যেয়ে আমার ফ্রেন্ডের আম্মার সাথে গল্প করে। লাইক আঙ্কেল যখন অফিসে থাকে, আন্টির 2টা মেয়ে যখন স্কুলে থাকে, তখন টাইম পাস করার জন্য আমার ফ্রেন্ডের বাসায় যায়। তো আন্টি যখন যায়, তখন আমার ফ্রেন্ডের আম্মার সাথে যখন গল্প করে, তখন আমার ফ্রেন্ডের আম্মা খেয়াল করে যে তিনি যে কথাগুলো বলছে, আন্টি সেদিকে না তাকিয়ে সাইডে একদিকে তাকিয়ে কি জানি ফিস ফিস করে কথা বলছে, মানে ওখানে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, এরকম একটা ফিলিংস। তো তিনি আন্টিকে বলে যে কি ব্যাপার ভাবি, কিছু হয়েছে? তখন আন্টি কোনো অ্যান্সার দেয় না, তার দিকে একবার তাকিয়ে আবার সেই আগের জায়গায় তাকিয়ে থাকে। তো তারপরে উনি আবার বাসায় চলে যায়। নেক্সট দিন যেটা হয়, এটা তো আসলে
শীতের সময়ের ঘটনা। হুম। তো শীতের দিনে কি হয়, বাইরের সাউন্ড গুলো তো খুব আস্তে থাকে, মানে বাসার ভেতরে কোনো সাউন্ড হলে এগুলো রিপিট হয়, মানে খুব শোনা যায়। তো আমার ফ্রেন্ডের রুমের যে বারান্দাটা ছিল, সেই বারান্দাটা ওই আন্টির বাসার বারান্দার মানে নিচে, তো উপর থেকে ওই বারান্দায় কিছু হলে সাউন্ডটা ভেসে আসতো। তো আন্টি যে বারান্দা ধরে ফিস ফিস যেটা সাউন্ড করতো, তারপর গোঙানি যে সাউন্ডটা করতো, ওই সাউন্ডটা তারা বারান্দা থেকে শুনতে পেত। শুনে তো এটা ইউজুয়ালি ব্যাপার, একজন তো ভয় পাবে যে এরকম সাউন্ডটা কেন আসে, তো তারা প্রায় বারান্দায় যাওয়াই বন্ধ করে দেয়। আর আন্টি এই ওয়ার্ড বিহেভে ওরা আন্টি বাসায় আসলেও আন্টির সামনে আসা বন্ধ করে দেয়, যে যার রুমে থাকে যে আন্টির সামনে আসবে না, ভয় পায়। তো একটা অদ্ভুত জিনিস হয় এখানে যে আন্টি যখন বাসায় থাকে তখন তারা যে কোনো রুম থেকে যদি আন্টির দিকে মানে লুকিয়ে আন্টিকে দেখার চেষ্টা করে, তখন তারা খেয়াল করে যে আন্টি তাদের দিকে তাকিয়ে আছে। মানে ওনারা লুকিয়ে দেখছেন, কিন্তু তার আগেই দেখছেন যে আন্টি somehow জেনেছেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে আছে। সেটা খুবই অদ্ভুত ব্যাপার। খুবই অদ্ভুত ব্যাপার, কারণ এটা আবার এমন হয় যে তারা যদি অন্য একটা রুমের পর্দাটাকে হালকা ফাঁকা করেও যদি আন্টিকে দেখার চেষ্টা করেন, সামহাও আন্টি দেখা যায় যে ওই দিকেই তাকিয়ে আছে। এটা তিনি কিভাবে জানবে, কারণ কোন রুমে কে কখন আছে এটা তো উনি দেখতে পাচ্ছেন না এবং জানেই না। তো এটাতে তো তারা আরো ভয় পেয়ে যায়, যে মানে অদ্ভুত একটা ব্যাপার। তারপরে নেক্সট আরো কয়েকদিন পরে যেটা হয় সেটা তো তারা কখনোই এক্সপেক্ট করে নাই, যে তাদের আসলে দুপুরে সবারই একটা ঘুমানোর অভ্যাস ছিল। তো আমার ফ্রেন্ডের রুমে আমার ফ্রেন্ড ঘুমাচ্ছিল, তো জাস্ট মাগরিবের একটু আগে ওর উঠে যাওয়ার অভ্যাস। তো উঠবে এমন একটা সময় ও এক পাশ থেকে আরেক পাশে ফিরে জাস্ট চোখটা খুলে দেখলো যে আন্টি তার বেডের পাশে দাঁড়িয়ে আছে এন্ড তার দিকে ঝুঁকে তার দিকে খুব বড় বড় করে তাকিয়ে আছে, মানে খুব রেগে রেগে এরকম একটা জিনিস। তো এটা একটা নর্মাল বিষয় যে একটা মানুষ যদি ঘুমের মধ্যে উঠে এরকম একটা ফেস দেখে, তার দিকে এত ঝুঁকে তাকিয়ে আছে, তো এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো সে এটাতে খুবই ভয় পেয়ে চিৎকার দিয়ে পাশে তার আম্মার রুমে চলে যায়। আর তার আম্মার রুমটা তার রুমের একটা রুম পরেই তার আম্মার রুম। তো আম্মাকে বলে, তার আম্মার সাথে করে সে তখন তার রুমে আসে, এসে দেখে যে আন্টি উধাও। মানে এত অল্প টাইমে মানে একজন তার রুম থেকে বের হয়ে মেইন গেট দিয়ে বের হয়ে চলে যায়, এটা একটা নর্মাল মানুষের বের করে মানে সম্ভবই না। তারা যে সিঁড়ি পর্যন্ত যাবে, যে আন্টি সিঁড়িতেও তো থাকতে পারতো, কিন্তু সিঁড়িতেও সে নাই, এত তাড়াতাড়ি সে কিভাবে বাসায় চলে গেল? সেটাই তো মানে চরম একটা অদ্ভুত ব্যাপার। তো তারা মানে আগে তাদের বাসার যে মেইন ডোর এটা খুলে রাখতো, কারণ বাইরের কেউ সেখানে আসতো না, ফ্ল্যাটে সবাই আসতো। তো এই জিনিসগুলো হওয়ার পর থেকে তারা তাদের দরজাটা লাগায় রাখা শুরু করে, কেউ নক না করলে খুলতো না। এরকম কয়েকদিন পরে দেখা গেল যে আন্টিদের বাসা থেকে খুব চিল্লাচিল্লি সাউন্ড আসে, লাইক আন্টির যে দুইটা মানে মেয়ে আছে, সেই দুইটা মেয়ের কান্নাকাটির চিল্লাচিল্লি, মানে হেল্প চাচ্ছে এরকম সাউন্ড আসতে থাকে। তো তখন এরকম সাউন্ড শুনে আন্টি, আমার ফ্রেন্ড, সবাই মিলে ফ্ল্যাটের বাকি সবাই ওদের বাসার মেইন গেটে দিয়ে জড়ো হয় যে কি হচ্ছে বাসার মধ্যে। তারা অনেক বেল দেয়, গেট নক করে, বাট কেউ খুলে না। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পরে একটা মানে আন্টির এক মেয়ে এসে গেটটা খুলে দেওয়ার পরে তখন আমার ফ্রেন্ড তার আম্মার বাকি সবাই ভিতরে ঢুকে দেখে যে আন্টি তার আরেকটা যে মেয়ে ভিতরে ছিল সেই মেয়েটাকে গলা ধরে দেয়ালের সাথে মানে ধরে রাখছে, আটকায় রাখছে, এন্ড বাকিটা তো কান্নাকাটি করতেছে। আর মানে তার মানে হাতে পায়ে মানে ডিপ মানে যদি কোনো ইনজুরি হয় তখন তো বাইরে কালো কালো একটা স্পট হয়, ওরকম স্পটের দাগ। তো তারা যে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার ভেতরে মানে এত পাওয়ার যে সে মানে ধাক্কা দিয়ে সবাইকে ছিটকে সব দিকে ফেলে দিচ্ছে। তো তার ফ্ল্যাটের বাকি সবাই যখন তাকে মানে থামাতে যায়, অনেক চেষ্টা করে, এমন সময় হঠাৎ সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন আন্টির হাজবেন্ড যখন আসে, মানে আঙ্কেল যখন আসে, তখন আঙ্কেল এসে তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে গেলে মানে ডক্টর বলে যে হয়তো তিনি রেস্টলেস ফিল করতেছে কিংবা কোনো কিছু স্ট্রেস, কোনো টেনশনে আছেন, এজন্য হয়তো উনি মানে কি করছে উনি সেটা বুঝতে পারছে না। তো উনি প্রেসক্রাইব করে এন্ড মেডিসিন দেয়, বলে যে এটা স্ট্রেস রিলিফ করবে এন্ড হয়তো উনি ঠিক হয়ে যাবে। তো মেডিসিন দেওয়ার পরে মেডিসিন খেয়ে কোনো ইমপ্রুভ হয় না, কিছুই কোনো কাজই হয় না। তখন আমাদের মানে ওই আন্টির
পাশের বাসার এক আন্টি এসে আঙ্কেলকে সাজেস্ট করে যে দেখেন আপনার মেয়েগুলাকে এভাবে মারধর করছে, আর আমার মনে হয় না যে এটা তার কোনো অসুস্থতা কিংবা কোনো সিকনেস, আমার মনে হয় তার উপরে কোনো কিছু আসর করছে। তো আপনি একটা কাজ করেন, আমি একটা হুজুরের নাম্বার দিই, আপনি হুজুরের সাথে যোগাযোগ করেন। তো আঙ্কেল হুজুরকে ফোন দেয়, ফোন দিয়ে যোগাযোগ করেন, বলে যে নেক্সট দিন বাসায় আসতে। তো এনিহাও হুজুর সেদিন আসতে পারে না বাসায়। তো যেদিন হুজুরের আসার কথা ছিল নেক্সট দিন, সেদিন দুপুরে হুজুর আসার কথা ছিল, বাট হুজুর আসে না। সেদিনই মাগরিবের কিছুক্ষণ আগে ওদের বাসা থেকে আবার খুব চিল্লাচিল্লির সাউন্ড শোনা যায়। অ্যান্ড আবার সবাই ফ্ল্যাটের সবাই তো ওখানে যায়। যাওয়ার পরে তো বেল দেয়, কেউই গেট খুলে না, বাইরে থেকে খুবই সাউন্ড আসে, মানে গেট খুলছে না কেউ। তখন তারা কোনো উপায় না পেয়ে বাসার দারোয়ানকে বারান্দা দিয়ে উঠানোর চেষ্টা করে। দারোয়ান তারপরে বারান্দা দিয়ে উঠে গ্রিল খুলে ভিতরে যখন এন্ট্রি করে, তখন আন্টি তার গলা ধরে একটা দূরে মানে আছাড় দিয়ে দেয় টাইপ। মানে সে তো মানে এত শক্তি যে সে একটা মেল পার্সন যে কোনো ধরনের কোনো সমস্যা হয় এটা। হ্যাঁ, সে ইয়ে করে ফেলে দেয় তাকে। তো তারপরে দারোয়ানটা কোনোভাবে এসে গেটটা খুলে দেয় ভেতর থেকে। তারপরে বাকি সবাই ভেতরে ঢুকে তারা দেখে যে আন্টি তার হাজবেন্ডকে একটা রুমে বন্ধ করে রাখছে, বাইরে থেকে লক করে, মেয়েগুলাকে সেম আগের মতোই আবার মারধর করছে। তখন তারা তাকে কোনোভাবে ঠেকাতে পারে নাই, থামাতে পারলো না। তখন তারা সবাই মিলে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখলো। বেঁধে রাখার পরে তখন হুজুরকে ফোন দেওয়া হলো। হুজুর সন্ধ্যার সময় আসলেন, এসে বললেন যে এগুলা যে ওনার সাথে হচ্ছে, এগুলা কবে থেকে হচ্ছে? তখন বলে যে আমরা যেদিন পিকনিক থেকে আসলাম, আমরা নড়াইলে গেছিলাম, ওখান থেকে আসার পর থেকেই ওনার এই সিমটম গুলো দেখা যাচ্ছে, উনি এরকম অদ্ভুত কাজ করছে। তখন হুজুর বলে যে ঠিক আছে, আমি আপাতত একটা তাবিজ দিয়ে যাই, আপনি এই তাবিজটা ওনাকে পরায় রাখবেন, আর এর কারণটা আমি কালকে আপনাকে বলবো। তো আঙ্কেল আন্টিকে তাবিজটা পরায় দেওয়ার পরে সেদিন আর আন্টি কিছু করে না। পরের দিন হুজুর এসে বলে যে আপনারা যে ওখান থেকে আসছিলেন, তখন কি আপনারা কোথাও থেমেছিলেন রাস্তায়? তো আঙ্কেল বলে যে হ্যাঁ, আমাদের তো গাড়ি নষ্ট হয়ে গেছিল, আমরা একটা কালভার্টের ওখানে থেমেছিলাম। তো বলে যে ওই কালভার্টের পাশেই যে একটা গোরস্থান ছিল, সেটা কি আপনারা দেখেছিলেন? তো বলে না, আমরা তো এটা খেয়াল করি নাই। তখন হুজুর বলে যে আপনার মেয়ে দুটা কি করছিল, সেটা কি আপনারা দেখেছেন? তো বলেন যে আমাদের মেয়ে তো আমাদের সাথেই ছিল। তখন হুজুর বলে না, আপনাদের চোখের আড়াল করেই তারা ওই গোরস্থানে ঢোকার ট্রাই করে। অ্যান্ড গোরস্থান থেকে একটা মুরব্বী লোক এসে ওদেরকে নিষেধ করে যে এখন মাগরিবের সময় তোমরা গোরস্থানে ঢুকো না, এটা তোমাদের জন্য ভালো হবে না। তো ওরা এই জিনিসটা কোনো কেয়ার না করেই গোরস্থানের মধ্যে ঢুকে। অ্যান্ড গোরস্থানে ঢুকেই যে একটা কবর ছিল, মানে সেটা অনেক আগের কবর, হয়তো কবরগুলা মানে অত বুঝতে পারে না যে এটা কবর। তারা ওই কবরটার উপর দিয়েই চলে যায় ভেতরে। তো এখন এই যেই লোকটা তাদেরকে নিষেধ করেছিল ভিতরে যাওয়ার, এটা আসলে সেই একটা জিন ছিল। আর যেই কবরটার উপর দিয়ে তারা চলে গেছে, সেটা তারই কবর ছিল। এন্ড সে এই জন্য ওয়ার্ন করেছিল যে ওই মৃত লোকের জিনের কথা বলছেন আপনি, যিনি হচ্ছে এই প্রতিশোধটা নিয়েছেন। জি। এখন উনি হলো তার ওয়াইফের উপরে ভর করে মেয়ে দুটাকে মেরে ফেলতে চায়, মানে রেগে যায়, সেজন্য মেরে ফেলতে চায়। ওকে। তো এটার জন্য এখন হুজুর বলে যে আমি যে তাবিজটা দিয়েছি সেটাতেই হবে, তবু আপনাদের বাসায় একটা মিলাদ মাহফিল করা উচিত, আমি দোয়া কালাম পড়বো। তো তারপরে তাদের বাসায় দোয়া কালাম পড়া হয়, আন্টিকে তাবিজ পরে রাখা হয়। তো তাবিজটা পরে থাকা অবস্থায় আন্টি তারপরে অনেকদিনই ভালোই ছিল, কিন্তু সামহাও তার তাবিজটা একদিন খুলে যায়, সে হয়তো খেয়াল করে না। খুলে যাওয়ার পরে যে আনএক্সপেক্টেড একটা জিনিস হয়, সে তার একটা মেয়েকে মেরেই ফেলে। আচ্ছা। তো মেরে ফেলার পরে আসলে তার ফ্যামিলি এটা একদমই এক্সপেক্ট করে নাই, আর কোনোভাবেই তাকে ঠিক করা যাচ্ছিল না। পরে তারা তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেন, যাতে তার অ্যানাদার যে মেয়েটা আছে সেটা অন্তত ঠিক থাকে।
ওকে, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও আমাদের সঙ্গে আছেন মাসুম ভাই, এবং এখন চলে যাব আবার সরাসরি আমাদের আরো একজন নতুন অতিথির কাছে। আপনার ঘটনা শুনি আপনার। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আমি আদনান লালবাগ থেকে বলছি। তো ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি আমার দুলা ভাইয়ের বড় বোনের সাথে। ঘটনাটি ঘটে চিটাগাংয়ের পটি এলাকাতে। তো ঘটনার শুরুতে বলতে চাই যে আমার দুলা ভাইয়ের বড় বোন আর কি আমার আপু, উনি অত্যন্ত ধার্মিক ছিলেন, ধার্মিক মহিলা ছিলেন, নামাজ পড়তেন 5 ওয়াক্ত, না অল টাইম আর কি ধার্মিক টাইপের যা আছে, ধর্মীয় জাতি আছে সবকিছু করতেন। তো ওনার বড় মেয়ের বিয়ের পরে ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি। তো বিয়ের সময় আর কি উনি স্বাভাবিকই ছিলেন, কিন্তু বিয়ের ঠিক পরের দিনই উনি আর কি অস্বাভাবিক মতো আচরণ করতে শুরু করলেন। কারোর সাথে কথা বলতেন না, যাকে দেখতেন তাকে মারার জন্য আক্রমণ করতো। তো তার 1 সপ্তাহ পরে ওনার যে মেয়েটির বিয়ে হয়, সে মেয়েটি তার হাজবেন্ডকে নিয়ে তার মার বাসায় আসে। তো মার বাসায় আসার পর শুনে যে ওনার মা এরকম আচরণ করছে। তো সে তার মায়ের বেডরুমে যায় এবং বেডরুমে গিয়ে মার সাথে আলোচনা করে যে মা তুমি এরকম কেন করছো? তো আমার বিয়ের সময় তুমি ঠিকই ছিলে, এবং বিয়ের পরে কি হলো এমন তোমার সাথে যে তুমি সবার সাথে এরকম খারাপ আচরণ করছো, যাকে দেখো তাকে আক্রমণ করতে যাও। তো উনি স্টিল কোনো কথা বলতেছিল না, জাস্ট খালি চুপচাপ ওর চোখের দিকে তাকিয়েছিল। তো ওনাদের কনভারসেশন করার পরে হঠাৎ মানে আমার আপু আর কি ওনার মেয়ের গলা চেপে ধরলো, গলা চেপে মানে ভীষণ ভাবে ধরলো, এবং ধরার সাথে সাথে ওনার মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো। তো এই চিৎকার শুনে নিচের থেকে সবাই এসে দেখলো যে এই অবস্থা। তো অনেক কষ্ট করে তাকে ছাড়ানো হলো, এবং আমার আপুকে বকাটকা দিল যে তুমি কি করতেছো, তোমার নিজের মেয়েকে তুমি মারতেছো কেন? তো ঠিক ওই দিনের কাহিনী শেষ। এরপরে সেকেন্ড দিনের কাহিনী বিকালবেলা। তো উনি মাগরিবের নামাজ পড়ে আর কি শুয়েছিলেন। তো নিচের থেকে ওনার ছোট মেয়ে এসে বললো যে মা নিচে সবাই আসো, নাস্তা করতে বসবো, তুমি আসো। তো উনি কিছু বললেন না। তো ওনার ছোট মেয়ে নিচে চলে গেল। তো এরকম আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় চলে গেল, উনি আসতেছেন না নিচে। তো ওনার মেয়ে ঘাবড়ে গেল যে কি না কি হয়েছে, যেহেতু অনেক উনি একটু অস্বাভাবিক আচরণ করতেছিল। তো উনি আর কি উপরে গেলেন মার রুমে। তো মার রুমে গিয়ে দেখলেন যে ওনার রুমের চারপাশে রক্ত দিয়ে ভরা। তো রক্ত কোত্থেকে আসলো, এবং সামনে গিয়ে দেখলেন যে ওনার মার গলা দিয়ে রক্ত পড়ছে, এবং উনি আর কি 1 হাত দিয়ে ওনার গলা চেপে ধরছেন এবং আরেক হাতে ওনার ফল কাটার ছুরি আর কি। তো ওটা দেখে বুঝতে পারলো যে উনি আর কি অ্যাকচুয়ালি নিজের গলা কেটেছিলেন। তো সবাই মনে করলো যে এটা উনি সুইসাইড করতে চেয়েছিলেন, এবং কেউ এটার কারণ বুঝতে পারলো না যে কেন এটা করলো। তো দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালে ওনার চিকিৎসা করার পর বাসায় নিয়ে আসে। তো বাসায় আনার পর উনি সুস্থ স্বাভাবিক। তো একদিন সকালে আর কি উনি কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য ছাদে যায়। তো ছাদে যাওয়ার সময় নিচে ছিল ওনার ছোট মেয়ে, দেখলো যে উনি ছাদে কাপড় শুকাতে দিচ্ছেন। তো হঠাৎ করে ওনার ছোট মেয়ে লক্ষ্য করলো যে উনি আর কি ছাদের রেলিং দিয়ে হাঁটতেছে। দিন দুপুরে রেলিং দিয়ে হাঁটতেছে কেন, এটা অস্বাভাবিক ব্যাপার। তো নিচের থেকে জোরে জোরে বলতে থাকলো মা তুমি তো পড়ে যাবা, তুমি রেলিং থেকে নামো, জলদি নামো। তো উনি কোনো কথা শুনতেছে না মেয়ের, উনি হাঁটতেই আছেন। তো উনি ওনার মেয়ে দ্রুত যেই ছাদে চলে যাবে ঠিক তখনই উনি ছাদ থেকে লাফ দেন। এবং যেহেতু গ্রামের এরিয়া বাড়ি, তো হাইট বেশি ছিল না, তাই উনি সেরকম ইনজুর্ড হয়নি। তবু ওনার কোমরের দিকে আর কি উনি মারাত্মকভাবে ইনজুর্ড হয়। তো ওনাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করার পর বাসায় আসলে ডাক্তার বলেন যে উনি সম্পূর্ণ বেড রেস্টে থাকবে, এবং উনি যাতে কোনো রকম ভাবে চলাফেরা না করে, কারণ ওনার কোমরে খুব মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে, যেহেতু ওনাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। তো সেই ঘটনাটি ঘটে আর কি শবে কদরের রাতে। তো শবে কদরের রাতে মাগরিবের নামাজের পর ওনার ছোট ছেলে আর কি ওনার রুমে যান মাকে দেখার জন্য। তো গিয়ে দেখেন যে মা বেডরুমে নেই। তো কোথায় গেল, সব ঘরে খোঁজা হলো। আমার দুলাভাইকে ডাকা হলো যে আচ্ছা আপনি দেখছেন আমার মাকে? আচ্ছা। তো এটা না খুঁজে পাওয়ার জন্য তো উনি বাড়ির বাইরে বের হয়ে গেলেন ওনাকে খোঁজার জন্য। তো
তো খুঁজতে খুঁজতে আর কি বাড়ি থেকে একটু সামনে যাওয়ার সময় এক মুরব্বীর সাথে দেখা হলো। তো আমার দুলাভাই জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি কি ওনাকে দেখছেন? তো আমার আপুকে আর কি এলাকার সবাই চিনতো। তো ওই মুরব্বীটা বললো যে হ্যাঁ আপনার বোনকে তো দেখলাম যে উনি সাইকেল চালিয়ে যে স্পিডে যায় ঠিক ওই স্পিডে দৌড়িয়ে যাচ্ছে এদিক দিয়ে। তো আমার দুলাভাই বললো কি বলতেছেন এসব, আমার মানে বোনের তো অনেক ইঞ্চে উঠেছে, কিভাবে দৌড়াবেন? তো এইসব কথা না বলে উনি সজোরে দৌড় দিলেন আমার দুলাভাই সবাইকে নিয়ে, যে ওনার কোথায় আছে। তো ফজরের ওয়াক্ত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পর পেলেন না। তো হতাশে সবাই বাসায় আসলো। তো বাসায় আসার পরে তখন ফজরের আর কি আজান হয়ে গেছে। তো আমার দুলাভাই এবং দুলাভাইয়ের বড় ভাই একসাথে বের হলেন আর কি অজু করার জন্য। তো আমার যে আপুর হাজবেন্ড আর কি ঘাটলা ছিল একটি, ওই ঘাটলার ওদিকে অজু করতে যান। তো অজু করার সময় গিয়ে দেখলেন যে ওনার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে, মানে আমার আপু। পিছন থেকে জাস্ট বোঝা যাচ্ছিল অবয়বটা। তো সামনে গিয়ে বুঝতে পারলেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার আপুটি দাঁড়িয়ে রয়েছে। তো উনি তাড়াতাড়ি গিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তুমি সারা রাত কোথায় ছিলা, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তো উনি স্টিল ভাবে দাঁড়িয়েছে, স্বাভাবিকভাবে কথা বললো। তো অনেক জিজ্ঞাসা করার পর উনি একটা কথাই বললেন যে আমি তো এখানেই ছিলাম। এবং এই কথাটি বলার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর বাসায় নিয়ে আসেন এবং অজ্ঞান যখন জ্ঞান ফেরে তখন উনি স্বাভাবিক, এবং জিজ্ঞেস করলে উনি বলতে পারেন না যে আমি কি হয়েছে, আমি কোথায় ছিলাম, এগুলো কিচ্ছু বলতে পারছে না। তো হুজুরকে ডাকার পরে হুজুর জানালো যে আপনাদের বাড়িতে একটি জিন চালান দেওয়া হয়েছে এবং জিনটি আপনার স্ত্রীর উপরে ভর করেছে এবং উনি ওই জিনটি আপনার স্ত্রীকে মেরে ফেলার অনেক ট্রাই করছে। তো এই জন্য আপনার বাড়িটিকে বন্ধ করতে হবে। এবং বন্ধ অ্যাকচুয়ালি করা ছিল, তো কি কারণে জানি চারদিকে চারটা তাবিজ ছিল। তো একটা তাবিজ আর কি কারণে জানি হারিয়ে যায়। তো এই কারণে জিনটি আবার আপনার স্ত্রীর উপর ভর করে এবং তাকে মেরে ফেলার ট্রাই করে। তো আবার বন্ধ করা হয় এবং হুজুর বললো যে যেহেতু এই বাড়িতে আপনার বোনের সাথে অনেক সমস্যা হয়, তো না আপনার বোনকে অন্য এলাকায় আর কি নিয়ে যান। তো অন্য এলাকায় নিয়ে যায়। তো এ পর্যন্ত আর কি আমার আপুর সাথে কোনো ঘটনা ঘটেনি। এটা ছিল আমার স্টোরি। অনেক চমৎকার একটা ঘটনা, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন শুনি আপনার ঘটনা। আসসালামু আলাইকুম, আমি তানভীর রিফাত, কুমিল্লা থেকে এসেছি। আমার এই ঘটনাটি আমার এক ফ্রেন্ড নাম সিরাজ, ও এখন সৌদি আরব থাকে। ও দেশে থাকার সময় আমার কাছ থেকে শুনেছি ওর গ্রামের ঘটনা। ওর গ্রামে দুটা বিল ছিল। একটা বিলে সবসময় গ্রামের মানুষ মাছ ধরতো, পৌষ মাসের সময় এমনিতেই বিলের পানি কমে যেত। আরেকটা বিলের পানি কম ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে কেউ মাছ ধরতো না, ওটার একটা বদনাম ছিল। তো ও এবং ওর কাজিন একদিন ইয়ে করলো যে ডিসিশন নিল যে এই বিলের মাছ তো কমে এসেছে, নেক্সট যে বিল আছে ওটার মধ্যে গিয়ে তারা মাছ ধরবে। তো যাক, যেমন কথা তেমন কাজ। তার কাজিনকে বললো যে পরদিন সকালে তারা জাল টাল ইত্যাদি নিয়ে তারা ওখানে গিয়ে তারা মাছ পানি শেষে মাছ ধরবে। পরদিন সকালে তার কাজিন এসে তাকে ডাকলো, সে উঠে গেল। উঠে তার কাজিনের সাথে মাছ ধরার যত ইনস্ট্রুমেন্ট সবগুলো নিয়ে রওনা দিল। যেতে যেতে হঠাৎ ক্ষেতের আইলের মাঝখানে তার এক দুঃসম্পর্কে চাচার সাথে দেখে। চাচা তাকে দেখে জিজ্ঞাসা করলো, ভাতিজা কই যাও? তখন সে বলল যে চাচা মাছ ধরতে যাচ্ছি, আপনি কি যাবেন? ওই চাচা আবার খেতে সেচ দেওয়ার জন্য টারবাইন স্টার্ট করার জন্য সকাল ঘুম থেকে উঠেছিল। তো তিনি টারবাইন স্টার্ট করে উনি বাসায় ফিরছিলেন। তো উনি চিন্তা করলেন যেহেতু এখন কোনো হাতে কাজ নেই, তো উনি ভাতিজার সাথে মাছ ধরতে যাবেন। তো তিনি যথারীতি ওনার ভাতিজার অফারে রাজি হলেন এবং তারা মাছ ধরতে গেল। তো যাক, মাছ ধরা শুরু করলো তারা ওই খালে নেমে। তো একটা জিনিস আমার বন্ধু লক্ষ্য করলো যে তারা যতই মাছ ধরছে, তাদের সাথে একটা বড় গামলা ছিল। ওই গামলাতে মাছগুলো রাখার পর মাছগুলো বাড়ছে না। মোটামুটি মাছগুলো 2-3টার মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু মাছগুলো বাড়ছে না। তো সে এটা কিছু মনে করলো না, সে আবার মাছ ধরা শুরু করলো। ধরতে ধরতে হঠাৎ করে তার কানে একটা শব্দ আসলো যে বিড়াল মাছ খেলে যেমন করে কটকট করে শব্দ হয়, তেমন একটা কটকট করে শব্দ হচ্ছে। সে আর চোখে পেছনের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে তার সাথে যে বন্ধুটি এসেছে সেটি বসে বসে সেই গামলা থেকে মাছ নিয়ে কাঁচা মাছ খাচ্ছে। সে আর তার চাচার কাছে গেল। তার চাচার কাছে গিয়ে তার চাচাকে বললো, চাচাও ফিরে দেখলেন এই কি অবস্থা। তখন তার চাচা তাকে ইশারা দিয়ে উপরে চলে যেতে বললেন। তাদের সাথে একটা বড় বাঁশ ছিল, ওই বাঁশ দিয়ে সজোরে সে বন্ধুটিকে আঘাত করে তার চাচা এবং সে অনেক জোরে দৌড়াতে লাগলো। তিনি দৌড়তে তার ভাতিজাকে বলছেন যে পেছনের দিকে তাকিস না, তুই শুধু দৌড়া,
একটু শুধু সে দৌড়াচ্ছে, তার চাচা দৌড়াচ্ছে। এক পর্যায়ে এসে অনেক দূর আসার পরে তারা থেমে যায়। তখন সে তার চাচাকে জিজ্ঞাসা করে যে, চাচা আপনি আমার বন্ধুকে মারলেন কেন? তখন তিনি বললেন যে ওটা তো বন্ধু ছিল না, তো সেটা ছিল একটা জিন বা খারাপ কোনো জিনিস, তুই বাসায় গিয়ে দেখ তোর বন্ধু আছে। তো যাক, তারা যেহেতু একই ক্লাসে পড়তো, কাজিনের পাশাপাশি তার বন্ধু ছিল। তো গিয়ে দেখলো যে সে বন্ধুটি অনেকক্ষণ ধরে এসে বসে আছে তার বাসার সামনে। তো তাকে দেখার পর জিজ্ঞেস করলো, কি তুই আমাকে ফেলে কই গেলি? সকাল তো মাছ ধরার প্ল্যান ছিল। এই কথা শুনে এমন বন্ধুকে সামনে থেকে সে আর ঠিক থাকতে পারলো, সে জ্ঞান হারিয়ে ফেললো। পরবর্তী কবিরাজ এনে তাকে ঠিক করালো। পরবর্তী কবিরাজ বলল যে একটা খারাপ জিন তাদের উপর আসর করেছিল। খারাপ জিনটা তাদের সাথে গিয়েছিল মাছ ধরার জন্য। সে মাছ খেতে শুরু করলো। এক পর্যায়ে যখন মাছ ধরা শেষ হয়ে যেত বা মাছ না পেত, তাহলে সেই জিনটি তাদের দুজনকে ওখানে মেরে ফেলে দিত। আসলে এটি ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক কষ্ট করে কুমিল্লা থেকে এসেছেন, এই জন্য আপনাকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি। ঢাকায় অনেকে আছেন যারা অনেকে হয়তো আসতে পারেন না ব্যস্ততার কারণে, বাট আপনি কুমিল্লা থেকে চলে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এখানে। আয়নার ভেতরের মেয়েটা। নাবিলা নতুন বাসায় উঠেছে, পুরনো 2 তলা বাড়ি। সবাই বলেছিল ওই ঘরটা নিও না, আয়নায় ভাঙা। নাবিলা হাসে, ভয় পাই না। প্রথম রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুলার সাজছিল। হঠাৎ মনে হলো আয়নাতে আর নড়াচড়া একটু দেরিতে হচ্ছে। সে হাত তোলে, আয়নাতে হাত উঠে। 1 সেকেন্ড পরে নাবিলা নিজেকে বোঝায় ভ্রম। দ্বিতীয় রাতে আয়নায় দেখে গেল তার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে। নাবিলা ঘুরে তাকায়, কেউ নেই। আবার আয়নাতে তাকায়, মেয়েটা এবার আরো কাছে। চুল নখ ঢেকে রেখেছে, পা মাটিতে পৌঁছায় না। মেয়েটা আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, তুমি আমার জায়গায় এসেছো। নাবিলা দৌড়ে বেরোতে চায়, কিন্তু দরজা খোলে না। আয়নাতে দেখা যায় নাবিলা এখন আয়নার ভেতরে, আর বাইরে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা। পরদিন সকালে বাড়িওয়ালা ঘর খুলে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে নাবিলা নড়ছে না, চোখ পলক ফেলছে না আয়নাতে, কিন্তু আর নাবিলা প্রতিবিম্বী নেই। আজও রাত হলে ওই আয়নায় একটা মেয়ে চুল আঁচড়ায়, আর যদি তুমি তাকাও সে হাসবে তোমার দিকে। চাও তো আমি এগুলো ভূত এফএম স্টাইল ইন্ট্রো, ভয়ানক ইমেজ ফ্রন্ট বা ভয়েস ওভার স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারি। আর দিব বলো।